গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে বাক্য সম্পর্কে জানছিলাম, অর্থাৎ বাক্যের যে প্রধান অংশ দুটি, উদ্দেশ্য বিধেয়, খণ্ডবাক্য এবং বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জেনেছি, তাই তো? তো সেই বাক্যের পরবর্তী অংশ নিয়ে আমি আজ চলে এসেছি, অর্থাৎ যে গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জেনেছি। তো বলো তো দেখি কাদের মনে আছে যে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কয়টি, কি কি? চারটি। দেখি, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য, তাই তো? এগুলো সম্পর্কে আগের দিন আমরা জেনেছি। তো এই যে বাক্যগুলো, এগুলোকে আবার রূপান্তর করা যায় একটি বাক্য থেকে আরো অনেকগুলো বাক্যতে রূপান্তর করা যায়। তো সেই বাক্যগুলো কিভাবে রূপান্তর করা হয় সেটা শিখবো। এবং এই গঠনগত শ্রেণীবিভাগ ছাড়া আরো একটা দিক আছে, অর্থাৎ অর্থগত শ্রেণীবিভাগ বাক্যের, সেটা আমরা শিখব। তো চলো জেনে নেওয়া যাক। তো প্রথমে আমরা বাক্যের গঠনগত রূপান্তর সম্পর্কে জানবো। তো গঠনগত রূপান্তর বলছি কেন? কারণ আগের দিন ক্লাসে আমরা গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছিলাম, এবং একটু আগেও যেটা আলোচনা করা হলো যে সরল, জটিল, যৌগিক, মিশ্র এই চারটি গঠনগত ভাগ। তো এই ভাগগুলোকে কিভাবে রূপান্তর করা যায় একটা বাক্য থেকে আরেকটা বাক্যে, সেটা আমরা শিখব। দেখবে, বা বক্তা যখন তার বক্তব্য রাখে, তার বাকভঙ্গির প্রয়োজনে বাক্যগুলিকে কিন্তু রূপান্তর করার প্রয়োজন হয়, বা বাক্যের রূপ পরিবর্তন করার প্রয়োজন হয়। হ্যাঁ, কখনো সেই বক্তব্য সরল বাক্যে রূপান্তর করতে হয়, বা সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করতে হয়, বা জটিল থেকে যৌগিক, কিংবা যৌগিক থেকে মিশ্র বাক্য, কিংবা জটিল থেকে সরল বাক্য, এরকম একটি বাক্য থেকে আরেকটি বাক্যে রূপান্তর করার প্রয়োজন হয়, অর্থাৎ বাক্যের রূপ পরিবর্তন করার প্রয়োজন হয়। এবং শুধু একটি বাক্য থেকে একটি বাক্যে রূপান্তর করা যায় এমনও নয়। একটি বাক্য থেকে, ধরো সরল বাক্যে রয়েছে বা সরল বাক্যে কিছু বক্তব্য রাখছে, সেই বক্তব্যটা জটিল বাক্যে, যৌগিক বাক্যে, মিশ্র বাক্যেও রূপ পরিবর্তন করা যাবে। হ্যাঁ, তো যাই হোক, সে বাক্যের গঠনগত রূপান্তরের সময় কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মনে রাখা দরকার, তোমরা নিয়ম হিসাবে মনে রাখতে পারো। তো কি সেই নিয়মগুলো, চলো দেখে নেওয়া যাক। বাক্য পরিবর্তনের সময় বাক্য যদি আহ সাধু ভাষায় থাকে বা সাধু রীতিতে থাকে, বাক্যের রীতি, তখন যখন রূপান্তর হবে বাক্যটা, ধরো সরল বাক্যে রয়েছে, জটিল বাক্যে রূপান্তর করছো, তো সেই সরল বাক্যের রীতি যদি সাধু ভাষায় থাকে, রূপান্তরের পরও কিন্তু সেই সাধু ভাষায় থাকবে। হুম? বা বাক্যের রীতি যদি চলিত ভাষায় থাকে, রূপান্তরের পরও কিন্তু সেই বাক্যের ভাষা চলিত ভাষাতেই থাকবে। অর্থাৎ বাক্য পরিবর্তনের সময় বাক্যের রীতি যে সাধু ভাষায় আছে নাকি চলিত ভাষায় আছে, সেটা অপরিবর্তিত থাকবে। সরল বাক্য যদি একটা সাধু ভাষার রীতি থাকে, মানে রীতিতে লেখা থাকে, সেটা যদি জটিল বাক্যে রূপান্তর করো, সেই জটিল বাক্যটিও সাধু ভাষাতেই হবে। চলিত ভাষাতে যদি সরল বাক্যটি থাকে, যদি জটিল বাক্যে যদি রূপান্তর করো, সেই জটিল বাক্যটিও সেই চলিত ভাষাতেই থাকবে, এরকম। ঠিক আছে? তারপর দ্বিতীয় হচ্ছে, সরল বাক্যকে যদি জটিল বাক্যে রূপান্তর করা হয়, সাপেক্ষ শব্দ জোড়ের প্রয়োজন হয়। হ্যাঁ? তো আমরা জেনেছিলাম যে জটিল বাক্য হলে তাতে সাপেক্ষ শব্দ জোড় থাকে, তাই তো? যে অব্যয়ে হোক কিংবা সর্বনামে হোক, হুম, কোনো একটা আহ শব্দ জোড় থাকেই, যে, সে, যখন তখন, যাকে তাকে, ঠিক এইরকম ধরনের সাপেক্ষ শব্দজোড় যুক্ত করার প্রয়োজন হয়। যদি সরল বাক্য থাকে, সরল বাক্যে তো আর এই সমস্ত শব্দজোড় থাকে না। সেই সরল বাক্যটাকে যখন জটিল বাক্যে রূপান্তর করব আমরা, তখন জটিল বাক্যের নিয়ম মতো
সেই শব্দজোড়গুলো যুক্ত করার প্রয়োজন হবে। ঠিক আছে? 3 নম্বর হলো জটিল বাক্য থেকে যদি সরল বাক্যে রূপান্তর করা হয়, তখন জটিল বাক্যে যে একাধিক খণ্ডবাক্য থাকে সেগুলোকে একটা অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত করতে হবে সরল বাক্যে। অর্থাৎ সরল বাক্যের নিয়মগুলো আমরা জানি যে কেমন ধরনের হয় সরল বাক্য। একটি মাত্র কর্তা থাকে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে। আবার যে একাধিক খণ্ডবাক্য থাকলে সেটাকে আহ অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত করা হয়। হ্যাঁ, তো জটিল বাক্য থাকলে সেই জটিল বাক্যের একাধিক খণ্ডবাক্যগুলোকে তাদের অসমাপিকা ক্রিয়া দ্বারা সরল বাক্যের ক্ষেত্রে যুক্ত করতে হবে। হুম? তারপর হলো সরল বাক্য থেকে যদি যৌগিক বাক্যে আমরা রূপান্তর করি তখন কি করব বা কি করণীয়? না, সরল বাক্য তো সরল হয়, তো যখন যৌগিক বাক্যে রূপান্তর করব সেই সময় কোনো সংযোজক দিয়ে যুক্ত করতে হবে। অর্থাৎ ওই আহ, ও, আর, এবং এই ধরনের সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করতে হবে। ঠিক আছে? তারপর হলো জটিল বাক্যকে যদি যৌগিক বাক্যে রূপান্তর করা হয় কি করতে হবে? জটিল বাক্যের গঠন কিরকম হয়? যে শব্দজোড় যুক্ত থাকে, তো সেটাকে যদি যৌগিক বাক্যে রূপান্তর করে কি করব? তখন সেই জটিল বাক্যের যে সাপেক্ষ শব্দজোড় থাকে সেটাকে তুলে দিতে হবে। হ্যাঁ, দিয়ে কি করতে হবে? যৌগিক বাক্যের নিয়ম কি? কোনো সংযোজক যুক্ত করতে হয়। তাই সেটা যখন যৌগিক বাক্যে রূপান্তর করব, জটিল বাক্যের সাপেক্ষ শব্দজোড় তুলে দিয়ে একটা মানানসই সংযোজক যুক্ত করে দিতে হবে। দিলেই সেটা জটিল থেকে যৌগিক বাক্যে রূপান্তর হয়ে যাবে। হুম? আবার যদি যৌগিক বাক্যকে যদি সরল বাক্যে রূপান্তর করা হয় তখন কি করতে হবে? না, যৌগিক বাক্যের গঠন কেমন হয়? মাঝে একটা সংযোজক যুক্ত থাকে, তো সেই সংযোজকটাকে বাদ দিতে হবে সরল বাক্যের ক্ষেত্রে। তাহলেই সেটা যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই নিয়মগুলো মনে রাখলেই চলবে তোমাদের। ঠিক আছে? তাহলে তোমরা সহজেই আহ একটি বাক্য থেকে আরেকটি বাক্যে রূপান্তর করতে পারবে। ঠিক আছে? আবার কখনো কখনো এমন হয়ে থাকে কিছু কিছু বাক্যের ক্ষেত্রে যে সেই বাক্যটাকে রূপান্তর করা যায় না। হুম, সেই বাক্যটা একই রকমই থেকে যায়, তাকে রূপান্তর করা যায় না, এরকম কিছু বাক্য থেকে যায়। ঠিক আছে? তো সেই বাক্যগুলোকে কিভাবে রূপান্তর করা হয় সেগুলোর কিছু নমুনা নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধে হয়। উদাহরণের মাধ্যমে তুলে ধরেছি। দেখো, প্রথমে আমরা সরল বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্য বা মিশ্র বাক্যতে রূপান্তর করা শিখব। অর্থাৎ বাক্যটি সরল বাক্য রয়েছে সেটাকে জটিল বাক্যে, যৌগিক বাক্যে, মিশ্র বাক্যে রূপান্তর করতে হবে। কিভাবে? না দেখো, তার ছোট ছেলের জন্মতিথি পূজা, এটা কোন বাক্যে রয়েছে? সরল বাক্যে রয়েছে, তাই তো? তো এই সরল বাক্যটাকে জটিল বাক্যে আর যৌগিক বাক্যে রূপান্তর করা আছে। কিভাবে করা হয়েছে? যদি জটিল বাক্যে রূপান্তর করি তাহলে জটিল বাক্যের নিয়ম কি? না, একটা শব্দ জোড় যুক্ত হয়, তাই তো? তো এই বাক্যটার মধ্যে সেরকম শব্দ জোড় যুক্ত করে আমাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। যেমন কি আছে? তার ছোট ছেলের জন্মতিথি পূজা, সেটা কি জটিল বাক্যে করলে হবে তার যে ছোট ছেলে তার জন্মতিথি পূজা। এখানে জটিল বাক্যের শব্দজোড় হিসাবে যে আর তার এটা যুক্ত করা হয়েছে। হয়ে একটা জটিল বাক্যে রূপান্তর করা হয়েছে। এবার যৌগিক বাক্যে যদি রূপান্তর করি কি হবে? যৌগিক বাক্যের নিয়ম কি? না, এটা সংযোজক অব্যয় যুক্ত থাকে, তাই তো? তো দেখো কি হবে, এটি তার ছোট ছেলে এবং এই ছেলের জন্মতিথি পূজা, এখানে সংযোজক অব্যয় হিসাবে এবং যুক্ত করা হয়েছে, হয়ে এটা যৌগিক বাক্যে রূপান্তর করা হয়েছে। বুঝতে পেরেছো? এভাবে সরল বাক্য থেকে জটিল যৌগিকে রূপান্তর করা যায়। এবং দেখো, এই তার ছোট ছেলের জন্মতিথি পূজা, এটা কোন ভাষার রীতিতে লেখা? না, চলিত ভাষায় লেখা, তাই না? তো এই সরল বাক্যটি যেমন চলিত ভাষায় লেখা, তেমনি তার যে রূপান্তরের পর
অর্থাৎ জটিল যৌগিকে রূপান্তরিত করার পর দেখো সেই চলিত ভাষাই কিন্তু রয়ে গেছে, সেটার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ভাষার রীতি একই রকম থাকবে। হুম? আরো যেমন দেখো, 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। এটাও চলিত ভাষায় লেখা। তো এটা সরল বাক্যে রয়েছে, এটাকে জটিল যৌগিক আর মিশ্র বাক্যে রূপান্তর করা হয়েছে। তো জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? জটিল বাক্যের নিয়ম যেমন যে সাপেক্ষ শব্দজোড় যুক্ত করতে হবে, ঠিক? তো সেই রকম একটা শব্দজোড় যুক্ত করে দিয়ে কিরকম বাক্য হচ্ছে না, যখন 3 দিন পার হবে তখন পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। এখানে শব্দজোড় হিসাবে যখন আর তখন যুক্ত করে এই সরল বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করা হয়েছে। হুম? এবার যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হয়? মাঝখানে একটা সংযোজক অব্যয় যুক্ত করতে হয়, তাই তো? একদমই তাই। সেরকমই, যে 3 দিন হলেই পুলিশের লোক তাকে নিয়ে যাবে এবং গোহাটায় বেচে ফেলবে। ব্যাস হয়ে গেল, এটা সরল থেকে যৌগিকে রূপান্তর হয়ে গেল। মাঝখানে একটা এবং অর্থাৎ একটা সংযোজক অব্যয় যুক্ত হয়ে একটা যৌগিক বাক্য তৈরি হয়ে গেল। এই বাক্যটাকে মিশ্র বাক্যেও রূপান্তর করা হয়েছে। মিশ্র বাক্যের নিয়ম কি? না, এই সরল জটিল যৌগিক সব রকম থাকবে একটা বাক্যের মধ্যে, এবং এই সরল জটিল যৌগিক এদের সংমিশ্রণেই মিশ্র বাক্য তৈরি হয়, ঠিক? তো দেখো কিভাবে তৈরি করা হয়েছে। যখন 3 দিন পার হবে তখন পুলিশের লোক আসবে এবং গোহাটায় বেচে ফেলবে। অর্থাৎ যখন তখন জটিল বাক্যের শব্দ জোড় রয়েছে এবং যৌগিক বাক্যের সংযোজক যুক্ত রয়েছে, দিয়ে তারপর একটা মিশ্র বাক্য হলো। অর্থাৎ এই বাক্যটির মধ্যে জটিল যৌগিকের সংমিশ্রণ রয়েছে এবং এই সব রকম বাক্যের সংমিশ্রণ রয়েছে বলেই এটা মিশ্র বাক্য, ঠিক আছে? তো যখন তোমরা মিশ্র বাক্যে রূপান্তর করবে তখন সেই বাক্যটা এমন ভাবে সাজাবে যে তার মধ্যে যেন জটিল বাক্যের আভাস পাওয়া যায়, যৌগিক বাক্যের আভাস পাওয়া যায়, এরকম মিক্সড করে মিশ্র বাক্য তৈরি করবে, ঠিক আছে? তারপর দেখো আরো যেমন, বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল আমার অতীত। সরল বাক্যে লেখা, এবং এটি কোন ভাষার রীতিতে লেখা? না, এটা সাধু ভাষায় লেখা, তাই তো? এবং দেখবে যখন এটা রূপান্তর করা হবে জটিল যৌগিকে তখনও কিন্তু ভাষার রীতি একই রকমই থেকে যাবে, অর্থাৎ সেই আহ সাধু ভাষাতেই থেকে যাবে। দেখো প্রথমে জটিল বাক্যে রূপান্তর করা হচ্ছে কিভাবে দেখা যাক। তো জটিল বাক্যের নিয়ম কি? শব্দ জোড় যুক্ত করতে হবে। তো বাহির বলিয়া যাহা একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল তাহা আমার অতীত। তো এখানে কি যাহা আর তাহা যুক্ত করা হচ্ছে, ঠিক? তো এই যে শব্দজোড় যুক্ত হয়েছে ফলে এটা জটিল বাক্য তৈরি হলো। এটাকে যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করব? যৌগিক বাক্যের নিয়ম কি? একটা সংযোজক অব্যয় যুক্ত থাকবে। তাহলে দেখো, বাহির বলিয়া একটি অনন্ত প্রসারিত পদার্থ ছিল আর সেটি আমার অতীত। তো এখানে এই আর সংযোজক অব্যয়টি যুক্ত হচ্ছে, ঠিক আছে? হয়ে গিয়ে এটা যৌগিক বাক্য হয়ে গেল। বুঝতে পেরেছো? এভাবেই একটা সরল বাক্য থেকে জটিল যৌগিক বা মিশ্র বাক্যতে রূপান্তর করা হয়, ঠিক আছে? এরপর এরপর জটিল বাক্য থেকে সরল বাক্য, যৌগিক বাক্য বা মিশ্র বাক্যতে কিভাবে রূপান্তর হয় সেটা শিখবো। সরল থেকে জটিল যৌগিক মিশ্র শিখেছি, এবার জটিল বাক্যেই থাকবে সেটাকে সরলে আনতে হবে, যৌগিকে আনতে হবে আর মিশ্রতে আনতে হবে। কিভাবে করব? দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে রাত্রি যখন 11টা তখন কলকাতার বাবু কাবু। তো এটা জটিল বাক্যে রয়েছে। এখানে যখন তখন এই শব্দজোড় যুক্ত রয়েছে, অর্থাৎ এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা জটিল বাক্যে রয়েছে, ঠিক? এটাকে এবার সরলে আর যৌগিক আর মিশ্রতে রূপান্তর করতে হবে। কিভাবে করব? স্বাভাবিকভাবে সব সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্যের নিয়মগুলো শুধু মনে মনে করে নিলেই হয়ে যাবে। তো
সরল বাক্যের নিয়ম কি, কেমন ধরনের হয় না, একটা কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক? বা একাধিক অসমাপিকা ক্রিয়া, একাধিক খণ্ড বাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত থাকবে। হুম, সেটাই সরল বাক্য। তো এই বাক্যটাকে যদি সরল বাক্যে আনতে হয় কি করতে হবে? প্রথমত সরল বাক্যের মধ্যে অন্য কিছু এক্সট্রা যুক্ত থাকে না, এটা মনে রাখতে হবে। তাহলে এই জটিল বাক্যের মধ্যে দেখো এক্সট্রা কিছু যুক্ত রয়েছে, অর্থাৎ শব্দ জোড় যুক্ত রয়েছে যখন তখন। তাহলে এটাকে যখন আমরা সরলে আনবো তখন কি করব না, এটার মধ্যেকার এই যখন আর তখনটা তুলে দেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে যে রাত্রি 11টায় কলকাতার বাবু কাবু। যখন তখন তুলে দেওয়া হয়েছে, হয়ে যাওয়ার পর এটা সরল বাক্য হয়ে গেল। এবার যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করা হবে? যৌগিক বাক্যের নিয়ম কি, যে একটা সংযোজক অব্যয় যুক্ত হয় মাঝখানে, তাই তো? তো এখানে এটা জটিল বাক্য রয়েছে, তাহলে কি হবে? এই জটিলের এই শব্দ জোড়টা তুলে দিতে হবে, হয়ে কি করতে হবে? মাঝখানে একটা সংযোজক অব্যয় যুক্ত করতে হবে, করলেই সেটা যৌগিক বাক্য হয়ে যাবে। কি করা হবে দেখো, রাত্রি তখন 11টা আর কলকাতার বাবু কাবু। তো এখানে যখন তখন তুলে দিয়ে এই সংযোজক অব্যয়টা যুক্ত করা হলো, আর ফলে যৌগিক বাক্য হয়ে গেল এটা, জটিল থেকে যৌগিক। তারপর রাত্রি আচ্ছা, তারপর মিশ্র বাক্যে কিভাবে রূপান্তর করা হচ্ছে? মিশ্র বাক্যের নিয়ম কি? ওই যে সবকিছুর সংমিশ্রণ। তো দেখো, রাত্রি 11টা আর যিনি কলকাতার বাবু ছিলেন তিনি তখন কাবু। তো এর মধ্যে আর অর্থাৎ সংযোজক অব্যয় আছে, বা এই যিনি তিনি এই ধরনের শব্দ জোড় যুক্ত রয়েছে, তো যৌগিক জটিল এর মধ্যে একসাথে রয়েছে, হয়ে মিশ্র বাক্য হয়ে গেল। ঠিক আছে? এবং এটাও খেয়াল লক্ষণীয় যে যে রীতিতে লেখা সেই রীতিতেই কিন্তু পুরোটা তৈরি হয়েছে, বা পুরো রূপান্তরের পরও সেই রীতিতেই রয়েছে। এটা চলিত ভাষায় লেখা, রূপান্তরের পর সব চলিত ভাষায় লেখা রয়েছে। তারপর দেখো আরো একটা উদাহরণ, যেমন যখন মরণকাল উপস্থিত হয় তখন বুদ্ধি নাশ হয়। তো এখানে এটা জটিল বাক্য, যখন তখন রয়েছে। হ্যাঁ, তো কি করতে হবে? সেটাকে সরল যৌগিক মিশ্রতে রূপান্তর করতে হবে। তো নিয়ম মতো কি, জটিল বাক্য থেকে সরলে হলে কি হবে না, সে যখন তখন অর্থাৎ শব্দ জোড়টাকে তুলে দিতে হবে। তো শব্দ জোড়টাকে তুলে দাও, কি হবে? মরণকালে বুদ্ধি নাশ হয়। ব্যাস, একদম সহজ সরল হয়ে গেল। এর মধ্যে অন্য কোনো শব্দও যুক্ত হচ্ছে না আলাদাভাবে। মরণকালে বুদ্ধি নাশ হয়, সরল বাক্য হয়ে গেল। এবং জটিল বাক্য থেকেও যৌগিক বাক্যেও রূপান্তর করতে গেলে কি হয়? এই যখন আর তখন এটাকে কি করতে হয়? এগুলোকে তুলে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়, তাই তো? তো কি হচ্ছে? মাঝখানে একটা সংযোজক যুক্ত করতে হয়। তাহলে দেখো, মরণকাল আসে আর বুদ্ধি নাশ হয়, এটা সংযোজক যুক্ত হয়ে গেল। যখন তখন উঠে গেল, একটা সংযোজক যুক্ত হয়ে এটা যৌগিক বাক্য হয়ে গেল। মিশ্রতে কি হয় না, সেই একই রকম, যে সবকিছুর সংমিশ্রণ থাকে। মরণকাল আসে, যখন মরণকাল আসে তখন বুদ্ধি টুদ্ধি যা থাকে তা নাশ হয়। হুম তো এখানে এই জটিল বাক্যের যে শব্দ জোড় সেগুলোও রয়েছে, সংযোজক রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এর মধ্যে যৌগিক জটিল স্বর সব মিক্সড হয়ে রয়েছে। এই জন্যই এটা মিশ্র বাক্য। এবং তোমরা যখন মিশ্র বাক্যে রূপান্তর করবে তখন বাক্যটাকেও ওরকম ভাবে সাজাবে যার মধ্যে জটিল যৌগিক সরলের ভাব থাকে। ঠিক আছে? তারপর দেখো, তুমি যদি না যাও তবে আমিও যাব না। তাহলে এখানে কি আছে? যদি, তবে, এই ধরনের শব্দজোড় যুক্ত রয়েছে, তাই তো? তো সরলে করলে কি হবে? এই যদি আর তবে এটাকে একেবারে মুছে ফেলতে হবে, তাই তো? এটার আর কোনো ভ্যালু নেই। তাহলে কি হয়ে যাচ্ছে না, তুমি না গেলে আমি যাব না, সরল বাক্য হয়ে যাচ্ছে। যৌগিক বাক্য কি হবে না, এতে একটা জিনিস যুক্ত করতে হয় যেটা হলো সংযোজক। তাহলে
তুমি চলো, নয়তো আমি যাব না। এখানে কি হলো? এই আহ একটা কমা যুক্ত হয়েছে শুধু, মানে আলাদাভাবে আর এক্সট্রা কিছু যুক্ত হয়নি যে তুমি চলো, নয়তো আমি যাব না। তো দেখো, এই আহ, আগে আমরা জেনেছি যে জটিল আর যৌগিক বাক্যের ক্ষেত্রে খণ্ডবাক্যের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখানে দেখো এই যৌগিক বাক্যটা কিন্তু খণ্ডবাক্য হয়ে গেছে। তুমি চলো, নয়তো আমি যাব না। হুম, তো এখানে এরকম একটা নয়তো দিয়ে বাক্যটাকে ম্যানেজ করা হয়েছে, আর এখানে একটা কমা দেওয়া হয়েছে, অর্থাৎ খণ্ডবাক্য। নয়তো আমি যাব না, এটা ধরো প্রধান খণ্ডবাক্য, এবং এটা আশ্রিত খণ্ডবাক্য হয়ে এটা যৌগিক বাক্যে রূপান্তর হয়েছে। ঠিক আছে? ওই যে, যেমন আমরা এটাকে সংযোজকও বলতে পারো, যেমন আমরা বলি যে না হলে, তাহলে, এই সমস্ত কথা যুক্ত করি, সেই রকমই একটা যে নয়তো। হ্যাঁ, তারপর দেখো, এটাকে যদি, এই জটিল বাক্যটাকে যদি মিশ্র বাক্যে রূপান্তর করা হয় কি হবে? যে তুমি যদি না যাও তবে আমি যাব না, আমিও যাব না। কি হবে? তুমি চলো, নয়তো আমি যে যাব না সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। হুম, এখানে এই নয়তো রয়েছে, এখানে এই কমা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এটা খণ্ডবাক্যেরও আশ্রয় নিয়েছে। তারপরে যে, সে, এই ধরনের শব্দজোড়ও যুক্ত হয়েছে, হয়ে সবকিছু একসাথে খিচুড়ি পাকিয়ে একটা মিশ্র বাক্যে রূপান্তর করা হয়েছে। হুম, তো এভাবে জটিল বাক্য থেকে সরল, যৌগিক এবং মিশ্র বাক্যে রূপান্তর করা হয়। ঠিক আছে? এরপর এবার আমরা জানবো যে যৌগিক বাক্য থেকে সরল, জটিল, মিশ্রতে কিভাবে রূপান্তর করা। হ্যাঁ, তো যৌগিক বাক্য নিয়ম অনুযায়ী যৌগিক বাক্যর মাঝখানে একটা সংযোজক অব্যয় থাকবে, সেটাই হবে যৌগিক বাক্য। সেই যৌগিক বাক্যটাকে আমরা সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্যতে কিভাবে নিয়ে যাব? তো দেখা যাক, উদাহরণের মাধ্যমে দেখো কি আছে। সূর্য অস্ত যায় আর পাখিরা বাসায় ফেরে। এটা যৌগিক বাক্য, ভালো মতোই আমরা বুঝতে পারছি, কারণ এখানে একটা আর আছে, অর্থাৎ সংযোজক অব্যয় রয়েছে। ঠিক, তো এটাকে সরলে কিভাবে আনবো? সরলের নিয়ম মতো তার সঙ্গে কোনো অন্য কোনো বাক্যের সঙ্গে সম্পর্ক তো থাকবে না, বা একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা বাক্য থাকবে শুধু, বা এক্সট্রা কিছু যুক্ত হবে না। তো সে কি করতে হবে? এই সংযোজক অব্যয়টা সরলের ক্ষেত্রে তো আর থাকবে না, তখন কি হবে? এটা তাহলে বাদ চলে যাবে, গিয়ে কি হচ্ছে? সূর্য অস্ত গেলে পাখিরা বাসায় ফেরে। ব্যাস, হয়ে গেল। তারপর সে যৌগিকটাকে জটিল বাক্যে নিয়ে গেলে কি হবে? জটিল বাক্যের নিয়ম কি? একটা শব্দ জোড় যুক্ত করতে হবে। কিন্তু এটা তো শব্দ জোড় নয়, এটা কি? এটা একটা সংযোজক অব্যয়। তো কি করতে হবে? এটা তুলে দিতে হবে, দিয়ে একটা শব্দ জোড় যুক্ত করতে হবে। কি হচ্ছে? না, যখন সূর্য অস্ত যায় তখন পাখিরা বাসায় ফেরে। হুম, এখানে যখন আর তখন, এই দুটি শব্দজোড় এখানে যুক্ত করা হয়েছে, হয়ে জটিল বাক্যে রূপান্তর করা হলো। এবার যদি মিশ্র বাক্যে রূপান্তর করা হয় কি হবে? না, মিশ্র মানেই সেই সংমিশ্রণ, সবকিছুর সংমিশ্রণ, খিচুড়ি। তো সূর্য অস্ত যায় আর যেসব পাখিরা বাইরে ছিল তারা বাসায় ফেরে। হুম, তো এখানে আর অর্থাৎ সংযোজক রয়েছে, যেসব অর্থাৎ যে, তারা। হুম, এই শব্দজোড় যুক্ত রয়েছে, অর্থাৎ যৌগিক, জটিল দুটোই আমরা এখানে লক্ষ্য করতে পারছি, দিয়ে মিশ্র বাক্য হলো। আবার যেমন, আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম। তো এটা দেখো, এখানে তাহার আছে, অর্থাৎ একটা সাধু ভাষায় লেখা। তো এইগুলো সাধু ভাষাতেই হবে। হ্যাঁ, অর্থাৎ রূপান্তর। তো দেখো, আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম, এটা আমরা কি করে, এর মধ্যে কোনো তো সংযোজক অব্যয় মাঝখানে যুক্ত নেই, তাহলে কি করে এটা যৌগিক বাক্য হচ্ছে? না, তোমরা বুঝতেই পারছো, বাক্যটা দুটি খণ্ড বাক্য নিয়ে গঠিত। ঠিক, মাঝখানে একটা কমা রয়েছে, অর্থাৎ এটা একটা খণ্ড বাক্য, এটা একটা খণ্ড বাক্য, তাই তো? তো দেখো, তাহার নাম শ্যাম, এটা হলো প্রধান খণ্ড বাক্য। আমাদের এক চাকর ছিল, এটাও একটা খণ্ড বাক্য। ঠিক আছে? তো কি হলো দেখো, আহ এই কমাটাও রয়েছে এবং খন্ডবাক্য দুটো যুক্ত রয়েছে, বুঝতে পারছি আমরা। তো এটা যৌগিক বাক্য।
তো এটাকে জটিলে কিভাবে রূপান্তর করবো প্রথমে? যৌগিক থেকে জটিলে কিভাবে হবে? তো দেখো, জটিলের নিয়ম কি? শব্দ জোড় যুক্ত করতে হবে। তো মাঝখানে একটা শব্দ জোড় বসিয়ে দাও, দিলেই হয়ে যাবে। এবং এটা খেয়াল রাখবে যে শব্দ জোড় বলতে স্বাভাবিক শব্দ জোড়, সেটা কিন্তু বাক্যের উপর নির্ভর করছে। বাক্যটা সাধু ভাষায় লেখা নাকি চলিত ভাষায় লেখা। যদি সাধু ভাষায় হয়, শব্দ জোড়টাও কিন্তু সাধু ভাষার রীতিতেই হবে। আর চলিত ভাষায় হলে শব্দ জোড় চলিত ভাষার রীতিতে হবে। কেমন? দেখো, আমাদের যে চাকর ছিল তাহার নাম ছিল শ্যাম, তাহলে এখানে যে, এখানে হলো তাহার। এটা তো তার হতে পারতো, যদি এটা চলিত ভাষায় থাকতো তাহলে যে তার হতো। এটা তাহার আছে, তাই যে আর তাহার বলা হয়েছে, যুক্ত করা হয়েছে শব্দজোড় হিসাবে। এবার এটাকে মিশ্র বাক্যে রূপান্তর করলে কি হবে? সবকিছুর সংমিশ্রণ থাকতে হবে। দেখো, আমাদের বাড়িতে ছিল শ্যাম, একটা খণ্ডবাক্যর আশ্রয় নিয়েছে। সে আমাদের বাড়িতে যে কাজ করত তা চাকরের কাজ। যে, তা, এই ধরনের শব্দও যুক্ত করা হয়েছে, হয়ে যাওয়ার ফলে এটা একটা মিশ্র বাক্য তৈরি হয়েছে। হুম? তো এই জটিল বাক্যটাকে সরল বাক্যে কিভাবে রূপান্তর করা হবে? না, সরল বাক্যের নিয়ম কি? তার মধ্যে একটা কর্তা থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, বা একাধিক খণ্ডবাক্যগুলোকে অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে? আলাদা কোনো বাক্যের সঙ্গে সম্পর্কিত থাকবে না, এবং এক্সট্রা কোনো শব্দ বা শব্দ জোড় বা কোনো সংযোজক যুক্ত থাকবে না। হুম? তো কি করতে হবে? এই কমা টমা উঠে যাবে, একটাই বাক্য থাকবে, এর মধ্যে নানানটা খণ্ডবাক্য থাকবে না। তো কি হবে? সে খণ্ডবাক্যগুলো যে অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত থাকবে, এরকম। তো কি হয়ে যাচ্ছে? আমাদের চাকরের নাম ছিল শ্যাম, ব্যাস হয়ে গেল। হুম? আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম, এগুলো বাদ গিয়ে হয়ে গেল আমাদের চাকরের নাম ছিল শ্যাম, ব্যাস। ঠিক আছে? তো এইভাবে যৌগিক থেকে সরল জটিল মিশ্র বাক্যে রূপান্তর করতে হয়। তো এবার আসি আমরা মিশ্র বাক্য থেকে কিভাবে জটিল বাক্যে, সরল বাক্যে, যৌগিক বাক্যে রূপান্তর করব। হুম? তো মিশ্র মানেই খিচুড়ি, এটা তো তোমরা জানো। তো সেই খিচুড়ি থেকে কিভাবে একটা নর্মাল জিনিসে আনা যায় সেটা আমরা শিখবো। তো যে যার নিয়ম যেমন সেইভাবেই শুধু বাক্যটাকে সাজিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো কি আছে মিশ্র বাক্যটি? প্রধান শিক্ষক চলে গেছেন, কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়েছেন শিক্ষকরা এবং ছাত্ররাও আটকা পড়েছে। তো এটা একটা মিশ্র বাক্য। প্রধান শিক্ষক চলে গেছেন, একটা সরল বাক্য থাকছে, কিন্তু বৃষ্টির জন্য আটকা পড়েছেন শিক্ষকরা, একটা দেখো খণ্ড বাক্যেরও আশ্রয় নিচ্ছে, তাই না? এবং আছে, অর্থাৎ এটা ভালো মতোই বোঝা যাচ্ছে যে এটা একটা মিশ্র বাক্য, সবকিছু রয়েছে। তো কি করতে হবে? সেটাকে সরল, যৌগিক, জটিলে আমাকে রূপান্তর করতে হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ইয়া বড় একটা বাক্য, এই খিচুড়ি মার্কা একটা বাক্য, সেটাকে ছোট্ট সরল বাক্যে কিভাবে আনবো, বা যৌগিক বাক্যে বা জটিল বাক্যে কিভাবে আনবো, তাই না? কিন্তু একদমই সহজ, যেরকমটা বললাম যে যে বাক্যের নিয়ম যা সেই অনুযায়ী শুধু সাজিয়ে বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তো দেখো, এটাকে যদি সরল বাক্যে আনা হয়, কি করতে হবে? সেরকম হাজারটা খণ্ডবাক্য থাকলে চলবে না, কোনো সংযোজক অব্যয় থাকবে না, কোনো জটিল বাক্যের কোনো শব্দ জোড় থাকবে না, সেগুলো ছাড়াই একটা সিম্পলি একটা বাক্য তৈরি করে দিলেই সেটা সরল বাক্য হয়ে যাবে। তো কি? যে প্রধান শিক্ষক চলে গেলেও বৃষ্টির জন্য ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও আটকা পড়েছেন, ব্যাস, সাজিয়ে দিলে হয়ে গেল। এর মধ্যে দেখো কোনো সংযোজক নেই, কোনো শব্দ জোড় নেই, কোনো খণ্ডবাক্য আলাদা আলাদা নেই, তাই না? তো এটা হয়ে গেল একটা সরল বাক্য। এবং এই মিশ্র বাক্য থেকে কিভাবে জটিলে আনবো? না, দেখো, জটিলের নিয়ম কি? একটা শব্দ জোড় থাকবেই। তাহলে দেখো, প্রধান শিক্ষক চলে গেলেও বৃষ্টির জন্য যাঁরা আটকে পড়েছেন তাদের মধ্যে শিক্ষকদের সঙ্গে ছাত্ররাও রয়েছে। তো এখানে শব্দজোড় হিসাবে যাঁরা তাদের যুক্ত করা হয়েছে, হওয়ার পর তা জটিল বাক্যে রূপান্তর হয়ে গেছে। যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করব? যৌগিক বাক্যের নিয়ম কি? একটা সংযোজক অব্যয় থাকবে। তো দেখো, সেরকম মাঝখানে একটা সংযোজক অব্যয় বসিয়ে দিলেই হয়ে যাবে। তো প্রধান শিক্ষক চলে গেলেও বৃষ্টির জন্য আটকা পড়েছেন শিক্ষকরা
এবং ছাত্ররা। তো এখানে একটা সংযোজক যুক্ত হয়েছে, হয়ে যাওয়ার পর একটা যৌগিক বাক্য তৈরি হয়ে গেল। ব্যাস। তারপরে দেখো আরো একটা উদাহরণ, যেমন রবীন্দ্রনাথ লিখেছেন, শরৎচন্দ্রও লিখেছেন, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে একটি নতুন ধারা নিয়ে হাজির হলেন। মিশ্র বাক্য রয়েছে। দেখো এখানে অনেকগুলো খণ্ডবাক্য রয়েছে, এবং এই যে কিন্তু রয়েছে, মানে যৌগিক বাক্যের সমাহার আছে। হ্যাঁ, তো এটা মিশ্র বাক্য। তো এই বাক্যটাকে সরল জটিল যৌগিকে নিয়ে যেতে হবে। তো কি, যে জটিল বাক্যে হলে কি হবে, জটিল বাক্যের নিয়ম কি, শব্দজোড় থাকবে। তো সেরকম একটা, সেই শব্দের সঙ্গে সামঞ্জস্য হবে এরকম একটা শব্দজোড় বসিয়ে, অর্থাৎ একটা মানানসই শব্দজোড় বসিয়ে দাও, দিলেই মিশ্র থেকে জটিল হয়ে যাবে। যেমন দেখো, রবীন্দ্রনাথের সময়ে যখন শরৎচন্দ্রও লিখছেন, তখন মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যের নতুন একটা ধারা নিয়ে হাজির হলেন। তো যখন তখন এই দুটি একটা শব্দজোড় যুক্ত হলো, হয়ে যাওয়ার পর জটিল বাক্যে হয়ে গেল। তো এটাকে যখন যৌগিক বাক্যে করব কিরকম হবে, না দেখো, এটা সংযোজক অব্যয় যুক্ত করে দেবে। যেমন রবীন্দ্রনাথের সময় শরৎচন্দ্র লিখছেন, এবং মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে নতুন একটি ধারা নিয়ে হাজির হয়েছেন। হুম। তো দেখো এখানে যৌগিক বাক্যের জন্য এবং যুক্ত হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ একটা সংযোজক অব্যয় যুক্ত হচ্ছে, হয়ে গিয়ে যৌগিক বাক্য হচ্ছে। বা এটাও বলতে পারো যে রবীন্দ্রনাথের সময় শরৎচন্দ্রও লিখছেন, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে নতুন একটি ধারা নিয়ে হাজির হয়েছে। এখানে কিন্তু দিয়ে যৌগিক বাক্যে রূপান্তর করলে আরো বেশি ভালো হবে, এবং এখানে যাচ্ছে না। তারপর এটাকে সরল বাক্যে রূপান্তর করলে কি হবে, না এর মধ্যে সংযোজক অব্যয় বা শব্দজোড় এগুলো কিছুই রাখা যাবে না। কি হচ্ছে না, রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের সময়েই মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে নতুন একটি ধারা নিয়ে হাজির হয়েছেন। ব্যাস, হয়ে গেল। এভাবে মিশ্র বাক্য থেকে জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্যে রূপান্তর করা যায়। বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এতটা বিস্তারিত ভাবেই বোঝালাম। তো তোমরা বুঝতে পারলে আমিও সার্থক হব। তো তাও, যে এই বাক্যগুলো, যে রূপান্তরের যে নিয়মাবলী বা যে সমস্ত শিখলে তোমরা নিয়মগুলি, সেগুলো যদি তোমরা বুঝতে তোমাদের কোথাও অসুবিধা থেকে থাকে এখনো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে? এবং এই যে গেল আমাদের টোটাল বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সম্পর্কে। ঠিক আছে? অর্থাৎ বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ চারটে সম্পর্কে আমরা জানলাম, এবং সেই চারটি বাক্যগুলোকে কিভাবে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করা যায়, সে বাক্যের রূপান্তরও আমরা শিখে গেলাম। ঠিক? তো এবার আসবো বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ নিয়ে। তো বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ, অর্থাৎ অর্থের দিক থেকে বাক্যটাকে ভাগ করা যায়। তো অর্থগত দিক থেকে বাক্যকে 7টি ভাগে ভাগ করা যায়। কি কি? নির্দেশক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগসূচক বাক্য, আর শর্ত সাপেক্ষ বাক্য। তো এবার এই যে 7টি ভাগ অর্থগত দিক থেকে, এই প্রত্যেকটি আলাদা আলাদা সম্পর্কে আমরা জানবো, যে এই ধরনের বাক্যগুলো কি, কিরকম ধরনের বাক্য, সেগুলো আমরা জানবো এবার বিস্তারিত ভাবে। তো প্রথমে আমরা নির্দেশক বাক্য সম্পর্কে জেনে নেব। তো নির্দেশক বাক্য কি, কাকে বলে, কিরকম হয় এই বাক্যগুলো। না, নির্দেশক বাক্য নামটার মতোই বাক্যটাকেও কিছু নির্দেশ করে বলা হয়, এবং কিছু বিবৃতি দেওয়া হয়, হ্যাঁ, কিছু বর্ণনা করে বলা হয়। তো সেগুলোই হলো নির্দেশক বাক্য। অর্থাৎ যে বাক্যে সাধারণভাবে কিছু বলা হয় বা নির্দেশ করা হয় বা বিবৃতি দেওয়া হয় বা বর্ণনা করা হয়, তাকে নির্দেশক বাক্য বলা হয়। এবং যেহেতু এই ধরনের বাক্যগুলোর মধ্যে এই বিবৃতিমূলক ভাব থাকে বা বর্ণনামূলক ভাব থাকে, তাই কখনো কখনো এই নির্দেশক বাক্যকে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য বলা হয়ে থাকে। যাই হোক,
তো এই যে বাক্য অর্থাৎ আহ অর্থগত ভাগ এগুলো, অর্থাৎ সেই বাক্যটার কি অর্থ প্রকাশ পাচ্ছে সেটার উপরেই নির্ভর করেই এই শ্রেণীবিভাগগুলো করা হয়েছে কিন্তু। তাই বাক্যের অর্থ যেটা প্রকাশ পাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এই শ্রেণীবিভাগগুলোর কাছে। হুম। তো আমরা যে কথা বলি বা লিখি সেই বাক্যগুলোর মধ্যে দুটো ভাব প্রকাশ পায়। হুম। সবসময় আমরা একই রকম কথা বলি না, সেগুলোর মধ্যে কিছু হ্যাঁ জাতীয় হয়, কিছু না জাতীয় হয়, তাই না? যে আমি স্কুলে যাব, এর মধ্যে একটা হ্যাঁ বাচক কাজ করছে। আমি স্কুলে যাব না, এটা কি? একটা না বাচক কাজ করছে। দুটোর অর্থ আলাদা আলাদা, তাই না? অর্থাৎ এর মধ্যে দুটো ভাব প্রকাশ পাচ্ছে, তাই তো? অর্থাৎ আমরা সবসময় যে কথা বলি বা লিখি বা পড়ি সেগুলোর মধ্যে তার অর্থের কিছু ভাব লক্ষ্য করা যায়, একটা হ্যাঁ বাচক একটা না বাচক। অর্থাৎ এই বাক্যগুলোর মধ্যে যে দুটি ভাব প্রকাশিত হয় সেটা বা সেই বাক্যগুলি একটা সদর্থক বাক্য হয়, একটা নঙর্থক বাক্য হয়, তাই তো? এবং এই সদর্থক নঙর্থক বাক্য সম্পর্কে আমাকে বেশি কিছু বলতে হবে না নিশ্চয়ই, হ্যাঁ তোমরা জানো আশা করছি। অর্থাৎ এই সদর্থক মানে হ্যাঁ বাচক আর নগর্থক মানেই না বাচক। যেগুলোকে অস্তর্থক আর নস্তর্থকও বলা হয়ে থাকে, তোমরা জানো নিশ্চয়। তো যাই হোক, তো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে শুধু নির্দেশক বাক্য বলে নয়, অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগের যে সমস্ত ভাগ রয়েছে সবগুলোর মধ্যেই তাই এই সদর্থক নঙর্থক বাক্যগুলি বা এই ভাব দুটি খুবই ওতপ্রোতভাবেই জড়িত। হুম। এবং সেই জন্যই সেই ভাবের দিক থেকে বাক্যের ভাব প্রকাশের দিক থেকে নির্দেশক বাক্যকেও দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো সদর্থক নির্দেশক বাক্য আর একটা হলো নঙর্থক নির্দেশক বাক্য। হুম। তো সদর্থক মানে হ্যাঁ বাচক, নঙর্থক মানে না বাচক। তেমনি নির্দেশক বাক্যগুলো সেই অর্থপূর্ণ। হ্যাঁ। তো সদর্থক নির্দেশক বাক্য কিরকম হবে? যে আহ, যে বাক্যগুলি বা যে বাক্যগুলিকে যে সাধারণভাবে কিছু বলা হয় বা নির্দেশ করা হয় এবং সেগুলো সেই বাক্যের ভাব যদি সদর্থক হয় বা হ্যাঁ বাচক হয় বা হ্যাঁ জাতীয় হয় তাহলে সেটা সদর্থক নির্দেশক বাক্য। এবং নঙর্থক নির্দেশক বাক্য কোনগুলো হবে? না, সেই যে বাক্যগুলো বলা হয় বা যেগুলো নির্দেশ করা হয় সেগুলোর মধ্যে নঙর্থক ভাব কাজ করবে, তাহলে সেটা নঙর্থক নির্দেশক বাক্য। হ্যাঁ। উদাহরণ দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন কলকাতা থেকে মুম্বাই অনেক দূর, এটা কি? এটা একটা স্টেটমেন্ট দেওয়া হলো, একটা বিবৃতি দেওয়া হলো যে কলকাতা থেকে মুম্বাই অনেক দূর। সাধারণভাবে কিছু বলা হলো, তাই তো? তো সাধারণভাবে কিছু বলা বা নির্দেশ করা হলে কি বাক্য হয়? নির্দেশক বাক্য হয়। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে বাক্যের মধ্যে কি ভাব প্রকাশ পাচ্ছে, কি ভাব আছে এর মধ্যে। কোনো না কিছু দেখতে পাচ্ছি না, বা এই বাক্যটির মধ্যে একটা সদর্থক ভাব প্রকাশ পাচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে সদর্থক নির্দেশক বাক্য। আবার যেমন আকাশ ভরে মেঘ জমেছে। হুম। আকাশ ভরে মেঘ জমেছে, একটা বর্ণনা করা হলো আকাশকে নিয়ে। তো এটা কি? এটা নির্দেশক বাক্য এবং এর মধ্যে একটা সদর্থক ভাব প্রকাশ পাচ্ছে, তাই না? কোনো না জাতীয় কিছু দেখতে পাচ্ছি না আমরা, তাই এটা হয়ে যাবে নির্দ্বিধায় এটা সদর্থক নির্দেশক বাক্য। হুম। এবার দেখো, এখন আর সেদিন নেই বাক্যটা কি? একটা নির্দেশ করে বা একটা বর্ণনা করে বা বিবৃতি দিয়ে একটা কথা বলা হচ্ছে, তাই আমরা সহজেই বুঝতে পারছি যে এটা একটা নির্দেশক বাক্য, ঠিক? কিন্তু এর মধ্যে একটা অন্যরকম ভাব লক্ষণীয়। কি কি? দেখো, নেই, একটা না জাতীয় ভাব কাজ করছে, তাই না? যে এখন আর সেদিন নেই। এবং যেহেতু এই না ভাব কাজ করছে তাই এটা কি হয়ে যাবে? নঙর্থক নির্দেশক বাক্য। হুম। আবার যেমন রুম্পা পিকনিকে যাবে না। রুম্পা পিকনিকে যাবে না, এই বাক্যটিও একটা সাধারণভাবে একটা নির্দেশ করে বলা, এর মধ্যে কিছু ঘোরপ্যাঁচ নেই, তাই তো?
এবং এটা আমরা বুঝতে পারছি এটা নির্দেশক বাক্য। এবং এর মধ্যে দেখো একটা না জাতীয় ভাব কাজ করছে, নঙর্থক ভাব কাজ করছে। ফলে এটা কি বাক্য হবে? কি বলবো আমরা? না, এটা নঙর্থক নির্দেশক বাক্য। ব্যাস হয়ে গেল। তো নির্দেশক বাক্য চেনাটা খুবই সহজ, এবং তার মধ্যে কোনটা সদর্থক নির্দেশক বাক্য, কোনটা নঙর্থক নির্দেশক বাক্য সেটা চেনা আরো সহজ, তাই না? তো এই হলো আহ বাক্যের অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগের প্রথম ভাগ, অর্থাৎ নির্দেশক বাক্য, যেটা সম্পর্কে আমরা জানি। একটা কথা বলার, যে বাক্যের অর্থগত যে শ্রেণীবিভাগগুলি তোমাদেরকে এখন পড়াবো আমরা, তো এই যে নির্দেশক বাক্য বা প্রশ্নসূচক বাক্য বা আবেগসূচক বাক্য, এই বাক্যগুলি সম্পর্কে আমি এর আগে একটি ক্লাস করেছি। একটি নয়, বেশ কয়েকটি ক্লাস জুড়ে আলোচনা করেছি, যেটা অষ্টম শ্রেণীর জন্য বোধহয়। তো সেখানে এই বাক্যগুলি সম্পর্কে একদম বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। হ্যাঁ, তোমাদের যাদের অসুবিধে হচ্ছে বা একদমই এই বাক্যগুলো বুঝতে পারছো না, আমি অবশ্যই চেষ্টা করব আমার মতো করে তোমাদের সবাইকে বোঝানোর। যদিও বা অসুবিধা হয়, তো আহ আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ, সেখানে আরো বিস্তারিত ভাবে বোঝানো রয়েছে। সদর্থক নঙর্থক সম্পর্কেও খুব বিস্তারিত ভাবে রয়েছে। হ্যাঁ, তো সেটাও দেখতে পারো। এবং তাও যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। কেমন? তাহলে আজকে ক্লাসে আমরা কি জানলাম? যে বাক্যের গঠনগত যে শ্রেণীবিভাগগুলি রয়েছে, সেই বাক্যগুলোকে কিভাবে রূপান্তর করা যায়, এবং অর্থগত দিক থেকে বাক্যের কতগুলি শ্রেণীবিভাগ রয়েছে, কি কি, এবং সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানছিলাম। তার একটি বাক্য সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, অর্থাৎ নির্দেশক বাক্য সম্পর্কে, তাই তো? তো এই হলো আজকের মূল ক্লাস। তো এই অর্থগত দিক থেকে ভাগের যে শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আমি আবার পরের দিন হাজির হব। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।